তো দর্শক বন্ধুরা, আজকে আরো একটি নতুন এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমি আরো একটি নতুন ফোনের রিভিউ নিয়ে এসেছি। তো সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যদি নতুন ফোন কিনতে চান তবে সেক্ষেত্রে কিন্তু ভালো করে জেনে বুঝে তবেই কিন্তু একটি নতুন ফোন কিনবেন। কারণ নতুন ফোন কেনার পর ফোনটি যদি একবার খারাপ হয় না, সেক্ষেত্রে কিন্তু আপনার কপালে হাত ঠেকানো ছাড়া আর কিন্তু কিছু করার থাকে না। তো নতুন ফোন কেনার পর আপনি যাতে কপালে হাত না ঠেকান, সেই উদ্দেশ্যেই কিন্তু আমাদের আজকের এই ভিডিওটি। আজকে আমি একটি সম্পূর্ণ নতুন ফোনের রিভিউ দেখাবো। তো এই ফোনটি Redmi Note 12 5G। তো এই ফোনটি নিয়েই আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো দেখুন বন্ধুরা, সত্যি সত্যি যখন একটা ফোনের রিভিউ নিয়ে এসেছি তখন ফোনটির ভালো এবং মন্দ দুটি দিক নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তাই আমরা সবার আগে করব এই ফোনটির পোস্টমর্টম। না, ভয় পাওয়ার দরকার নেই। পোস্টমর্টম মানে ফোনের পোস্টমর্টম, ফোনটির আনবক্সিং করব। তো আসুন এই ফোনটির আনবক্সিং করে আমরা দেখব যে কোম্পানি ফোনের মধ্যে কি কি মাল মশলা দিয়েছে। তো দেখে নেওয়া যাক। তো বক্সটি ওপেন করে ফেলেছি। সর্বপ্রথম দেখতে পাচ্ছি যে একটি দুর্বল সিম রিজেক্টর পিন, ইনজেকশন দেওয়া সিরিঞ্জ, ফোনের ইনজেকশন দেওয়া সিরিঞ্জ। তো বক্সের মধ্যে কিছু কাগজপত্র। তো সব বক্সের মধ্যে যেমন থাকে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি একটি টিপিইউ কেস। দেখে নেবো টেক্সট কেসটি কেমন। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটি টিপিইউ কেস। তো এবারে রয়েছে বক্সের মধ্যে মেইন ড্রাইভ অর্থাৎ স্মার্টফোনটি, এটি আমরা পাশে সরিয়ে রাখলাম, এটাই আমাদের বরাবরের অভ্যাস। আমরা দেখে নেবো যে এই বক্সের মধ্যে আর কি কি রয়েছে। তো দেখতে পাচ্ছেন একটি 33 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, একটি 33 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার দিয়েছে কোম্পানি, এবং সেই সঙ্গে একটি ইউএসবি টাইপ সি চার্জার কেবল। তো আমরা বক্সটি আনবক্সিং করে বক্স কন্টেন্টে কি কি পেলাম একবার এক নজরে দেখে নিই। পেলাম একটি দুর্বল ইনজেকশন দেওয়া সিরিঞ্জ অর্থাৎ সিম রিজেক্টর পিন, পেলাম একটি সুন্দর টিপিইউ কেস, পাচ্ছি একটি 33 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার, সেই সঙ্গে একটি টাইপ সি চার্জার কেবল। ব্যাস, আর সঙ্গে থাকছে আমাদের সেই মেইন ড্রাইভ স্মার্টফোন। তো চলুন এবারে আমরা দেখব মেইন ড্রাইভ অর্থাৎ স্মার্টফোনটি কেমন। তো চলুন আমরা দেখে নিই যে মেইন ড্রাইভ এবং স্মার্টফোনটি কেমন দেখতে হয়েছে। তো স্মার্টফোনটা দেখি। দেখুন তো আপনি আন্দাজ করতে পারেন কিনা এটা কোন কালারের ফোন। তো ফোনটি কিন্তু অসাধারণ সুন্দর লাগছে দেখতে। ফোনটির ব্যাক সাইডে গ্লোসি ফিনিশ ব্যবহার করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু সত্যি একটি অসাধারণ সুন্দর লাগছে দেখতে। তো ফোনটির ব্যাক সাইডে যে ডিজাইন করা হয়েছে এই ডিজাইনের মধ্যে কিন্তু তেমন নতুনত্ব কিছু নেই, তবে সেই পুরোনো দিনের ডিজাইনের মতনই কিন্তু লাগছে। তবে কিন্তু সত্যি ভালো দেখতে লাগছে। আমি বেশ কিছুদিন ব্যবহার করলাম ফোনটা। তো ফোনটার ব্যাক সাইডে গ্লোসি ফিনিশ, তো এখানে কিন্তু বেশ কিছুটা স্ক্র্যাচ চলে এসছে। ফোনটিতে ব্যাক সাইডে পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমটাও কিন্তু পলিকার্বনেটের। আর ফোনটির পেছনে যেহেতু গ্লোসি ফিনিশ ব্যবহার করা হয়েছে, কোনো ম্যাট ফিনিশ নেই, সেজন্য ফোনটির পেছনে কিন্তু বেশ কিছুটা ফিঙ্গারপ্রিন্ট চলে আসছে। আর ফোনটির পেছনে টুকটাক স্ক্র্যাচ চলে আসছে। যেহেতু পলিকার্বনেটের ফ্রেম, সেজন্য কিন্তু ফোনটির ব্যাক সাইডে এরকম কিছু টুকটাক স্ক্র্যাচ আসবেই। তবে আপনি বক্সের মধ্যে কভার পেয়ে যাবেন, কভার করিয়ে কিন্তু আপনি ফোনটা ব্যবহার করতেই পারেন। পেছন থেকে ফোনটির লুক আপনি আরেকবার দেখুন। ফোনটি গোল্ড কালারের ফোন। ফোনটির ব্যাক সাইডে কিন্তু দুরকম রং খেলা করছে, বেশ কিন্তু সুন্দর দেখতে লাগছে। তো ফোনটির উপর দিকে আপনি দেখতে পাচ্ছেন আয়ার ব্লাস্টার। এটা কিন্তু একটি সত্যি খুব ভালো কাজের জিনিস। এই আয়ার ব্লাস্টারের মাধ্যমে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড টিভি, ফ্যান, এসি ইত্যাদির রিমোট হিসাবে এই আয়ার ব্লাস্টার আপনি ব্যবহার করতে পারবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং তার অপর সাইডে দেখতে পাচ্ছেন 3.5 mm হেডফোন জ্যাক। আর যদি ফোনটির নিচের সাইডটা আমরা দেখি তবে এখানে দেখতে পাচ্ছেন স্পিকার গ্রিল, এবং তার সাইডে রয়েছে টাইপ সি চার্জার সকেট এবং একটি মাইক্রোফোনের ছিদ্র। ফোনটিতে কিন্তু একটি মাত্র স্পিকার দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন উপরের দিকে কিন্তু কোনো স্পিকার এখানে দেওয়া হয়নি। ফোনটির বাঁ দিকে রয়েছে একটি হাইব্রিড সিম স্লট, যেখানে আপনি একটি সিম কার্ডের পাশাপাশি আরো একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন, অথবা আপনি দুটি সিম কার্ড এখানে ব্যবহার করতে পারবেন। এবং ফোনটির ডান দিকে রয়েছে একটি পাওয়ার অন অফ সুইচ, যেটা কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে কাজ করছে, যেটা খুব ভালোই কাজ করছে, ফাস্ট কাজ করছে। এটা নিয়ে কিন্তু কোনো কমপ্লেন করার জায়গাই নেই। দেখুন, নেহাতি কিন্তু এই ফোনটার দাম একেবারেই কম নয়। তো 4GB 128GB ভেরিয়েন্টের ইন্ডিয়াতে দাম 17,000 টাকা, আর ওই বাংলাদেশের মার্কেটে আপনি ওই অফিসিয়াল ভাবে ধরে রাখতে পারেন 23,000 টাকার কাছাকাছি।
আর ঠিক এই জায়গাতেই কিন্তু আমরা আজকের দিনে দাঁড়িয়ে অন্তত 6 জিবি র্যামের ফোন কিন্তু আমরা আশা করতেই পারি। তো এই প্রাইস পয়েন্টে দাঁড়িয়ে এই ফোনটি যদি 6 জিবি 128 জিবি হতো তাহলে কিন্তু অনেক বেটার হতো। এবার আমরা সরাসরি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলবো। এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ। ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খুবই অসাধারণ এবং খুবই ভালো, এবং ভালো বললে কিন্তু খুবই কমই বলা হয়, কারণ এই প্রাইস পয়েন্টে এই ফোনটির ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট। তো এই প্রসঙ্গে ডিসপ্লে নিয়ে আরো একটি কথা বলবো, যে ডিসপ্লেতে যে 120 হার্টজের রিফ্রেশ রেট রয়েছে সেটা কিন্তু 60 হার্টজ এবং 120 হার্টজের মধ্যে সেট করা যায়। 90 হার্টজের কিন্তু এখানে কোনো রকম অপশনই নেই। তো আমি এখানে অ্যামাজন প্রাইম এবং ইউটিউবে অনেক ভিডিও কিন্তু এই ফোনটিতে দেখলাম, সেখানে কিন্তু সেরকম কোনো মেজর প্রবলেম কিন্তু পেলাম না। ডিসপ্লেতে ওয়াইভেল N1 এর সাপোর্ট রয়েছে, কিন্তু কোনো HDR এর সাপোর্ট কিন্তু নেই। এত সুন্দর একটা ডিসপ্লে কিন্তু এই ডিসপ্লেতে HDR এর সাপোর্ট নেই, এটা মেনে নিতে কিন্তু একটু কষ্ট হচ্ছে। মাল্টিমিডিয়াতে আরো একটি বিষয় নিয়ে কিন্তু আমি বেশ অবাকই হচ্ছি, যে ফোনটিতে কিন্তু একটি সিঙ্গেল স্পিকার দেওয়া হয়েছে। তবে সিঙ্গেল স্পিকার হিসেবে মোটামুটি সবকিছু আমরা ভালোই পেয়েছি, ফোনটি বেশ লাউডও পেয়েছি, কিন্তু যদি এখানে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হতো তবে কিন্তু আরো বেটার হতো। বিশেষ করে এই প্রাইস পয়েন্টে অনেক কোম্পানি যেখানে ডুয়েল স্টেরিও স্পিকার দিয়ে থাকে, সেহেতু এই ফোনটিতেও আমরা ডুয়েল স্টেরিও স্পিকার আশা করতেই পারি। এছাড়া এই ফোনটিতে 1200 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, অন্তত সেই জায়গায় দাঁড়িয়ে ডাইরেক্ট সানলাইটে কিন্তু এই ফোনটিতে কোনো রকম ব্রাইটনেসের ঘাটতি কিন্তু আমি লক্ষ্য করিনি। তো ফোনটির ওজন কিন্তু বেশ কম, বেশ লাইট ওয়েট, বেশ হালকা। তবে ফোনটিতে কিন্তু 53 আইপি রেটিং রয়েছে, যেখানে হালকা পাতলা জলের ছিটা লাগলেও ফোনটি কিন্তু প্রোটেক্ট থাকবে, কোনো রকম অসুবিধা হবে না। তো এবার আমরা ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলবো। ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 1 এর একটি চিপসেট দিয়েছে, UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X র্যাম রয়েছে। আমরা কিন্তু ফোনটির অ্যান্টিটিউড স্কোর চেক করলাম, এখানে আমরা 3,90,000 এর কাছাকাছি অ্যান্টিটিউড স্কোর পাচ্ছি। তবে সেই জায়গায় দাঁড়িয়ে ফোনটির পারফরমেন্স আমরা বেশ ভালো আশা করতেই পারি। তো ডেইলি লাইফে আমরা কিন্তু এই ফোনটিতে অনেক রকম অ্যাপ্লিকেশন ইউজ করে দেখেছি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব। কোনো অ্যাপ্লিকেশনে আমরা কিন্তু কোনো রকম প্রবলেম পাইনি। তবে এই ফোনটির অ্যাপ্লিকেশন ওপেনিং স্পিড আমার কিন্তু একটু কম বলে মনে হয়েছে। তবে সেক্ষেত্রে আমার মনে হয় আর একটু অপটিমাইজেশনের দরকার আছে। বিশেষ করে এই ফোনটিতে আমি যখন 5-7টা অ্যাপ্লিকেশন একসঙ্গে ইউজ করেছি, তখন কিন্তু অটোমেটিক্যালি র্যাম থেকে নিজে নিজেই বের করে দিচ্ছে। তো কখনো কখনো একটু স্লো, একটু ল্যাগ আমি কিন্তু একটু লক্ষ্য করেছি। এটা আমার মনে হয় ওই 4GB র্যাম ভেরিয়েন্টের জন্যই হচ্ছে। আপনি যদি একজন হেভি ইউজার হন, তবে সেক্ষেত্রে আমি বলবো ওই 6GB 128GB ভেরিয়েন্টেই আপনি বেছে নিন। আর যদি গেমিং এর কথা বলি, আমি কিন্তু এই ফোনটিতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি পাবজি খেলে দেখেছি। তবে 2-1 ফ্রেম ড্রপ ছাড়া আমি কিন্তু কোনো মেজর প্রবলেম তেমন কিছু লক্ষ্য করিনি। আরো একটি ভালো বিষয় হলো যে ঘন্টাখানিক গেমিং এর পরেও আমি কিন্তু এই ফোনটিতে কোনো রকম হিটিং প্রবলেম কিন্তু আমি লক্ষ্য করিনি। তবে হ্যাঁ, আপনি যদি একজন গেম প্রেমী হন, তবে সেক্ষেত্রে আমি বলবো ওই 6GB 128GB ভেরিয়েন্টই আপনি বেছে নিন। হ্যাঁ, এবার আমরা ফোনটির ক্যামেরা প্রসঙ্গে কথা বলবো। তো 48 মেগাপিক্সেলের মেইন লেন্স, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। তবে এই ম্যাক্রো লেন্সটি, যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্সটি আপনি দেখছেন, এটির কোনো কার্যকারিতা আছে বলে আমার মনে হয় না ব্যক্তিগতভাবে। তো সেক্ষেত্রে আমি বলবো এই যে মেন লেন্সটি দেখছেন, মেন 48 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স দিয়ে আপনি ছবি তুলুন এবং সেটাকে ক্রপ করে নিন, অনেক ভালো ছবি পাবেন। তবে হ্যাঁ, এই যে 48 মেগাপিক্সেলের মেন লেন্সটি, এই মেন লেন্সটির কথা যদি বলি, ডাইরেক্ট সানলাইটে এই লেন্সটি কিন্তু বেশ সুন্দর পারফর্ম করছে। ছবির শার্পনেস ভালো পাবেন, ডাইনামিক রেঞ্জও বেশ ঠিকঠাকই আছে এবং কালার অ্যালগরিদমও বেশ ঠিকঠাক কাজ করছে। এই 48 মেগাপিক্সেলের লেন্সটি কিন্তু লো লাইটেও ভালো পারফর্ম করছে। তবে একদম লো লাইট হয়ে গেলে কিন্তু ছবির শার্পনেস অনেকটাই খারাপ হয়ে যাবে। তবে ফোনটিতে এই যে দেখছেন 8 মেগাপিক্সেলের যে আল্ট্রা ওয়াইড লেন্সটি রয়েছে, এই লেন্সটিতে কিন্তু একটু শার্পনেসের ঘাটতি রয়েছে, কালার অ্যালগরিদমও কিন্তু ঠিকঠাক কাজ করে না। এই লেন্সটি দিয়ে ছবি তুললে আপনি যদি একটু জুম করেন, তবে সেক্ষেত্রে কিন্তু ছবিটা একটু ফাটা ফাটা ভাব পাবেন। তো আমার মনে হয় যে পরবর্তী আপডেটের মাধ্যমে এই ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্সের যে লেন্সটা আছে, সেটা পরবর্তীকালে আরো ভালো হবে। আর ফোনটিতে 13 মেগাপিক্সেলের যে সেলফি ক্যামেরাটি রয়েছে, এটি কিন্তু ঠিকঠাক কাজ করছে। এটির স্কিল অ্যালগরিদম কিন্তু ঠিকঠাকই আছে, ছবি কিন্তু বেশ ভালো শার্পনেস দিচ্ছে, ডাইরেক্ট সানলাইটেও কিন্তু বেশ ভালোই ছবি উঠছে। এই সেলফি ক্যামেরাটা কিন্তু আপনি দুটি মুড পাবেন, স্মুথনেস মুড এবং ন্যাচারাল মুড।
তবে এক্ষেত্রে ন্যাচারাল মোডটি কিন্তু আমার কাছে সব থেকে বেস্ট বলে মনে হয়েছে। ফোনটির রিয়ার এবং ফ্রন্ট দুটি ক্যামেরাতেই আপনি কিন্তু 30fps এ ভিডিও শুট করতে পারবেন, কিন্তু ফোনটিতে কিন্তু আপনি কোনো 4K ভিডিও রেকর্ডিং এর সুবিধা পাবেন না। একটা 17,000 টাকা রুপির ফোন, এখানে 4K ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট নেই, এটা ভেবে নিতে কিন্তু আমার একটু কষ্টই হচ্ছে। তাছাড়া ফোনটিতে 5000 mAh এর একটি বড় ব্যাটারি এবং 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার অ্যাডাপ্টার রয়েছে। এখানে কিন্তু অনেকেই বলছেন যে 1 ঘন্টার মতো এই ফোনটি ফুল চার্জ হচ্ছে, তবে এক্ষেত্রে আমি ফোনটি চার্জে লাগিয়ে দেখেছি, তবে আমার মনে হয় আরেকটু বেশি টাইম লাগছে। 0 থেকে 100% চার্জ হতে ফোনটি মোটামুটি 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের কাছাকাছি সময় নিচ্ছে। যেহেতু প্রসেসরটা 6 ন্যানোমিটারের, মোটামুটি একটা পাওয়ারফুল প্রসেসর বলাই যায়, তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি একজন হেভি ইউজার হন এবং গেম প্লে না করেন, তবে সেক্ষেত্রে আপনি কিন্তু এই ফোনের 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ ভালোভাবে পেয়ে যাবেন। আর আপনি যদি এই ফোনটিতে গেম প্লে করেন, তবে সেক্ষেত্রে 1 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ কিন্তু আপনি পাবেন। মোটামুটি একটা এভারেজ আমি আপনাকে বলতে পারি ওই 7 থেকে 7.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম কিন্তু আপনি এই ফোনটিতে পাবেন। তো দেখুন, একটা ফোনের হার্ডওয়্যারই কিন্তু সব কথা বলে না, সফটওয়্যার অপটিমাইজেশনও কিন্তু অনেক কথাই বলে। তো আউট অফ দ্য বক্স এই ফোনটিতে আমরা অ্যান্ড্রয়েড 12 পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 13 পেতাম, তবে সেক্ষেত্রে কিন্তু অনেক বেটার হতো। শাওমি এই ফোনটিতে দুটি মেজর আপডেট দিয়েছে, তবে আমরা আউট অফ দ্য বক্স যদি অ্যান্ড্রয়েড 13 পেতাম, তবে সেই জায়গায় দাঁড়িয়ে দুটি মেজর আপডেটের মাধ্যমে আমরা কিন্তু অ্যান্ড্রয়েড 14 এবং অ্যান্ড্রয়েড 15 আপডেট করতে পারতাম। তো এই ফোনটিতে যেহেতু অ্যান্ড্রয়েড 12 দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড 14 পর্যন্ত আপগ্রেশন করতে পারবো। শাওমি কিন্তু এই ফোনটিতে 4 বছরের সিকিউরিটি আপডেট দিয়েছে। তবে একটা জায়গায় শাওমির প্রশংসা করতেই হয় যে শাওমি কিন্তু তার ইউআই থেকে অনেক ফালতু অ্যাপ, অনেক ফালতু বিজ্ঞাপন কিন্তু ধীরে ধীরে ক্লিন করে দিচ্ছে। শাওমির ইউআই আগে যা ছিল তার থেকে কিন্তু এখন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো এবার কিন্তু কনফিউশনের পালা যে আপনি এই ফোনটি কিনবেন কি কিনবেন না। তবে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, ইন্ডিয়াতে দাঁড়িয়ে আপনি যদি এই ফোনটি কেনার সময় কোনো ক্রেডিট কার্ড অফার কাজে লাগাতে পারেন এবং ফোনটি যদি আপনি 15,000 রুপির আশেপাশে পেয়ে যান, তবে সেই ফোনটি আপনার জন্য ভ্যালু ফর মানি। তবে 17,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটি কেনা আমার কাছে একটু বেশি বলেই মনে হচ্ছে। তো বন্ধুরা, Redmi Note 12 5G নিয়ে আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটি ভালো লাগলে ছোট্ট করে একটি লাইক করে দেবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তবে এরকম মোবাইল সংক্রান্ত সব নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। নমস্কার।